সুপ্রিয় ছাত্রছাত্রী, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের উপস্থাপনায় আমি বিজয় মজুমদার, প্রভাষক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। আজকে সরাসরি তোমাদের সাথে আমি চট্টগ্রাম থেকে সংযুক্ত হয়েছি। আজকের ক্লাসে আমি যেই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হচ্ছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সাবজেক্টের প্রথম পেপারের তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য থেকে। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে আমরা প্রথমত ঋণ সূচি নিয়ে আলোচনা করব এবং ঋণ সূচি সম্পর্কিত যেই গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। দ্বিতীয়ত আমরা অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য সম্পর্কে বলতে পারবো এবং তৃতীয়ত আমরা অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে তার সমাধান করতে পারবো। সুতরাং প্রিয় শিক্ষার্থী, চলো আজকের ক্লাসে আমরা প্রবেশ করি। প্রথমত আমরা গত ক্লাসে অ্যানুইটি নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা যেটা দেখতে পেয়েছি অ্যানুইটিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি আর একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি। আমরা অ্যানুইটির ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করেছি সেটা হচ্ছে কিস্তির মাধ্যমে যদি আমরা কোনো ইনফ্লো অথবা আউটফ্লো হয়ে থাকে তখন সেটাকেই আমরা অ্যানুইটি বলবো, অথবা কিস্তি যদি সংগঠিত হয় তখন আমরা সেটাকে অ্যানুইটি বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে যখন কিস্তিটা কোনো টাইম ফ্রেমের লাস্টে হয় অথবা কিছুই না বলে তখন সেটাকে আমরা সাধারণ অ্যানুইটি বলবো, আর যদি টাইম ফ্রেমের শুরুতে হয় তাহলে সেটাকে আমরা অগ্রিম অ্যানুইটি বলবো। তো সাধারণ অ্যানুইটি এবং অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রেই বেসিক্যালি আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। বলা হচ্ছে অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে হলে বলা হচ্ছে সাধারণ অ্যানুইটিরও বর্তমান মূল্য নির্ণয় করা যাবে, আবার অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করা যাবে। তবে সেই ক্ষেত্রে আমরা যদি বর্তমান মূল্য নির্ণয় করতে চাই, সাধারণ অ্যানুইটি কখন ধরবো? যদি টাইম ফ্রেমের লাস্টে বলে অথবা আমাদেরকে যদি কিছু না বলে। আর যদি অগ্রিম অ্যানুইটি কখন বলবো? যদি আমাদেরকে টাইম ফ্রেমের শুরুতে কিস্তি পরিশোধ বা কিস্তি গ্রহণ এভাবে যদি বলা থাকে তাহলে আমরা সেটাকে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য বলবো। এরপরে বলা হচ্ছে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে সেইমভাবে চিন্তা করতে হবে যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ক্ষেত্রেও যদি টাইম ফ্রেমের লাস্টে বলে অথবা কিছুই না বলে তখন আমরা সেটা সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য বলবো। আর যদি আমাদেরকে অগ্রিম অ্যানুইটি বলে, দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে যদি টাইম ফ্রেমের শুরুতে বলে তখন আমরা সেটা অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য বলবো। তাহলে চলো আমরা একটা ম্যাথের মাধ্যমে প্রথমে কিস্তির পরিমাণ বের করব, তারপর এই কিস্তি কিভাবে ঋণ সূচির মাধ্যমে পরিশোধ করা যায় তা দেখার চেষ্টা করব। বলা হচ্ছে জনাব আতিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য ব্যাংক হতে 5 বছরের জন্য, তাহলে 5 বছরের জন্য মানে হচ্ছে এখানে এন এর মান দেওয়া আছে 5 বছরের জন্য 15% সুদে, দ্যাট মিনস হচ্ছে এখানের মধ্যে আয়ের মান দেওয়া আছে 15%। তারপর হচ্ছে সুদে 3,35,220 টাকা, দ্যাট মিনস হচ্ছে এখানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির মান দেওয়া আছে। তাহলে 3,35,220 টাকা ঋণ নিয়েছে আগামী 5 বছর প্রত্যেক বছরের শেষে। তাহলে দেখো এই যে শেষে বললো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানের মধ্যে সাধারণ অ্যানুইটি হবে। শেষে সমপরিমাণ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে, সমপরিমাণ। দ্যাট মিনস হচ্ছে আমরা জানি কিস্তির ক্ষেত্রে অ্যানুইটি যখন কিস্তি বলে তখন কিস্তিটা অবশ্যই সমপরিমাণ হতে হয়। ঋণ পরিশোধ করতে হবে, কিস্তির পরিমাণ কত প্রথমে আমাকে বের করতে হবে, এর পরিমাণটা নির্ণয় করতে হবে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঋণ পরিশোধ সূচি। এই ঋণ পরিশোধ সূচি আজকে আমরা নতুনভাবে দেখব কিভাবে প্রস্তুত করতে হয়। চলো আমরা প্রথমে ম্যাথটা করার চেষ্টা করি। বলা হচ্ছে আমাদেরকে যা যা দেওয়া আছে তা আমাদেরকে লিখতে হবে। দেওয়া আছে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 3,35,220 টাকা। এরপর আমাদেরকে আয়ের মান দেওয়া আছে, আমাদেরকে 15% বা 0.15। এরপর আমাদেরকে দেয়া আছে এন এর মান দেয়া আছে 5 বছর। আমাদেরকে তাহলে এর মান বের করতে হবে। চলো দেখি আমরা কিভাবে আমরা এর মানটা বের করতে পারি। প্রথমে আমরা জানি প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি অর্ডিনারি ইকুয়ালস টু এর মান এখানের মধ্যে বসবে। এরপর হচ্ছে 1 মাইনাস 1/1 প্লাস i টু দি পাওয়ার n ডিভাইডেড বাই i। এবার মানগুলো বসানোর চেষ্টা করি আমরা। এখানের মধ্যে দেওয়া আছে 3,35,220 ইকুয়ালস টু এর মান যেহেতু দেয়া নেই এ বসিয়ে দিলাম। এরপর হচ্ছে গুণ চিহ্ন দিয়ে আমরা 1 মাইনাস 1/1 প্লাস
এখানে 15% দেওয়া আছে, দ্যাট মিন 0.15 এন এর মান দেওয়া আছে 5 বছর, নিচে হচ্ছে 0.15, 3,35,220 ইকুয়ালস টু এ। তাহলে এই কাজটা আমরা করে ফেলি। ব্র্যাকেট 1 প্লাস 0.15 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই অ্যান্সার ইকুয়ালস টু 1 মাইনাস অ্যান্সার ইকুয়ালস টু ডিভাইডেড বাই 0.15 ইকুয়ালস টু আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 3.352155098। এবার তাহলে আমাকে যেহেতু এর মান বের করতে হবে, তাহলে একে রেখে দিচ্ছি এদিকে, ওইদিকে চলে যাচ্ছে 3,35,220, নিচে হচ্ছে 3.352155,098। তাহলে 3,35,220 ডিভাইডেড বাই নিচের বিষয়টা, তাহলে আমাদের যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে এর মান আসছে আমাদের 1 লক্ষ টাকা। তাহলে এই দ্বারা আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, আমাকে দেখো 5 বছর যাবত কিন্তু আমাকে এখানের মধ্যে কিস্তি প্রদান করতে হবে এবং প্রতি বছর আমি 1 লক্ষ টাকা করে কিস্তি প্রদান করব। দেখো তাহলে আজকে আমি 3,35,220 টাকা ঋণ গ্রহণ করছি। ব্যাংক কর্তৃপক্ষ আমাকে এই ঋণের উপর 15% করে সুদ ধার্য করছে এবং আগামী 5 বছর আমি এই যে 1 লক্ষ টাকা পরিশোধ করছি, এই প্রতি বছর আমি 1 লক্ষ টাকা পরিশোধ করার মাধ্যমে কিন্তু আমি যেটা করতে পারছি সেটা হচ্ছে আমার এই টোটাল ঋণটা আমি পরিশোধ করতে পারবো এবং আমি সাথে এই যে 15% করে সুদ ধার্য করছে ব্যাংক, এই সুদটাও কিন্তু প্রদান করতে পারবো। এখন এই যে আমরা আসলে ঠিকমতো প্রদান করতে পারছি কিনা তা আমরা এই ঋণ পরিশোধ সূচির মাধ্যমেই দেখতে পাবো। চলো আমরা একটু দেখি ঋণ পরিশোধ সূচির মাধ্যমে কিভাবে আমরা এই বিষয়টা প্রেজেন্ট করতে পারি। এখানে মূলত যা যা প্রেজেন্ট করা হচ্ছে, প্রথমে এখানের মধ্যে বছর প্রেজেন্ট করা হচ্ছে। আমরা একটু দেখি এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানের মধ্যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। দেখো যেহেতু এখানের মধ্যে 5 বছরের কাজ, সো আমরা এখানের মধ্যে 5টা বছর মিন করছি। এখানের মধ্যে 5 বছর দেখানো হচ্ছে। প্রথম দ্বিতীয় কলামে যেটা প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে বছরের শুরুতে ঋণের পরিমাণ, তৃতীয় কলামে যেটা প্রকাশ করা হচ্ছে কিস্তির পরিমাণ, চতুর্থ কলামে সুদ, পঞ্চম কলামে হচ্ছে আসল এবং লাস্ট কলামে হচ্ছে বছর শেষে ঋণের পরিমাণ। একটু দেখি আমরা এখানে কিস্তির পরিমাণ প্রতি বছর আমাদেরকে 1 লক্ষ করে কিস্তি প্রদান করতে হবে। তাহলে দেখো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমরা 5টা কিস্তির মাধ্যমে কিন্তু আমাদের টোটাল যে ঋণটা, এই ঋণটা পরিশোধ করব। এবং প্রথম বছরের শুরুতেই কিন্তু আমার ঋণের পরিমাণ কত ছিল? 3,35,000। দেখো 3,35,220 টাকা আমি ঋণ নিয়েছিলাম। সো বছরের শুরুতে ঋণের পরিমাণ দিলাম এখানে 3,35,220 টাকা। এখন প্রতি বছর কিন্তু আমাকে 15% করে আমার ঋণের টাকার উপর কিন্তু আমাকে সুদ প্রদান করতে হবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, প্রথম বছর আমার যেহেতু 3,35,220 টাকার উপর সুদ দিতে হবে, তাহলে 3,35,220 টাকার উপর 15% যদি আমি ক্যালকুলেট করি, আমার যে পরিমাণটা আসছে সেটা হচ্ছে 50,283 টাকা। তাহলে এই 50,283 টাকা আমি সুদ হিসেবে প্রদান করতে হবে ব্যাংকে। তাহলে আমি ব্যাংকে টোটাল যদি 1 লক্ষ টাকা কিস্তি প্রদান করি, তার মধ্যে যদি আমার সুদের পরিমাণ 50,283 টাকা হয়, তাহলে দেখো সেটা যদি আমার 1 লক্ষ থেকে মাইনাস করি, তাহলে আলটিমেটলি আমি আসল পরিশোধ করছি কিন্তু 49,717 টাকা। তাহলে প্রথম বছরে আমার আসল পরিশোধ হচ্ছে 49,717 টাকা। তাহলে আমার টোটাল আসল থেকে এবার যদি আমি যে আসলটা প্রথম বছরেই পরিশোধ করলাম সেটা যদি মাইনাস করি, আমার বছর শেষে আসল থাকে 2,85,503 টাকা। এবার প্রথম বছরের লাস্টে যদি আমার 2,85,503 টাকা আর ঋণ বাকি থাকে, তাহলে দ্বিতীয় বছরের শুরুতে আমার ঠিক সেম পরিমাণ টাকা দেখাবে 2,85,503 টাকা। এবার দেখো দ্বিতীয় বছরেও কিন্তু আমার কিস্তির পরিমাণ 1 লক্ষ টাকা এবং আমি কিন্তু যেটা করব সেটা হচ্ছে যে এই দ্বিতীয় বছরের শুরুতে আমার যেই ঋণের পরিমাণ ছিল সেটার উপর কিন্তু আমাকে আবার ওই বছর দ্বিতীয় বছর 15% সুদ দিতে হবে, যেটা আসছে 42,825 টাকা। তাহলে আমার যে কিস্তি ছিল দ্বিতীয় বছর, ওই কিস্তি থেকে আমি ওই বছরের সুদ প্রদান করছি 42,825 টাকা। যদি সুদ প্রদান করি তাহলে আমার আর আসল পরিশোধ করা হচ্ছে 57,175 টাকা। তাহলে আমার টোটাল আসল ছিল দ্বিতীয় বছরের শুরুতে এটা, এবং আমি দ্বিতীয় বছরে আসল পরিশোধ করলাম এটা, এবং আমার বছর শেষে কিন্তু আসল আছে আর 2,28,328 টাকা।
এবার দ্বিতীয় বছরের লাস্টে যদি আমার 2,28,328 টাকা থেকে থাকে, তাহলে তৃতীয় বছরের শুরুতেও কিন্তু আমার সেম পরিমাণ আসলটা থেকে যায়, 2,28,328 টাকা। এবার আমাকে তৃতীয় বছর কিন্তু সুদ দিতে হবে এই টাকাটার উপর, তাও আবার 15% করে। তাহলে আমার যেই পরিমাণটা সুদ আসে সেটা হচ্ছে 34,249 টাকা। তাহলে দেখো, তৃতীয় বছরও কিন্তু আমি আমার কিস্তি দিচ্ছি 1,00,000 টাকা। তার মধ্যে যদি সুদের পরিমাণ যদি 34,249 টাকা হয়, তাহলে সেটা মাইনাস করার পর আমি আসল পরিশোধ করছি 65,751 টাকা। তাহলে আমার বছরের শুরুতে, দ্যাট মিনস তৃতীয় বছরের শুরুতে আমার যে ঋণের পরিমাণ ছিল, সেখান থেকে আমি এই আসলটা পরিশোধ করে দিলে আমার আসলের পরিমাণ থাকার এটা। এবার তৃতীয় বছরের শেষে আমার যেই আসলটা বাকি ছিল, সেটা আবার আমার চতুর্থ বছরের শুরুতে চলে আসলো। এই আসলটার উপর আমি 15% আবার সুদ প্রদান করব, যেটা আসছে এটা। এরপর হচ্ছে আমার যেহেতু চতুর্থ বছরও আমার কিস্তির পরিমাণ 1,00,000 টাকা, সেখান থেকে আমি যদি আমার সুদের পরিমাণটা বাদ দেই, আমার আসল পরিশোধ হচ্ছে 75,613 টাকা। এবার আমার চতুর্থ বছরের শুরুতে যে আসলটা ছিল সেটা থেকে যদি আমার আসল পরিশোধটা মাইনাস করি, তাহলে আমার চতুর্থ বছরের লাস্টে আমার আর ঋণের পরিমাণ দাঁড়াই কিন্তু 86,964 টাকা। এবার পঞ্চম বছরের শুরুতে তাহলে আমার ঋণের পরিমাণ আছে 86,984 টাকা, এবং আমার পঞ্চম বছরে কিস্তির পরিমাণ 1,00,000 টাকা। তাহলে এই 86,984 উপর যদি আমি 15% সুদ প্রদান করতে হয়, তাহলে আমার সুদের পরিমাণ হচ্ছে 13,036 টাকা। এখন দেখো, এই যে কিস্তির পরিমাণটা আছে 1,00,000 টাকা, এই কিস্তির পরিমাণ থেকে আমি তাহলে আমার যে সুদের পরিমাণটা মাইনাস করলে আমি লাস্ট বছরে এইখানের মধ্যে আমি আসল পরিশোধ করছি 86,964 টাকা। দেখো, আমার আসল ছিল 86,964, আমি পরিশোধ করে ফেললাম পঞ্চম বছরে 86,964। দ্যাট মিনস আমার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, পঞ্চম বছরের লাস্টে গিয়ে আমার কিন্তু ঋণের পরিমাণ আর বাকি থাকলো না। দ্যাট মিনস হচ্ছে আমি আমার টোটাল ঋণটা কিন্তু পরিশোধ করে আমি আমার জিরো ব্যালেন্সে চলে আসলাম। এভাবেই কিন্তু আমাদেরকে যদি আমাদেরকে ঋণের সূচি বা ঋণ পরিশোধ সূচি যদি প্রকাশ করতে বলে, তাহলে আমরা এভাবেই কিন্তু ঋণ পরিশোধ সূচিটা প্রকাশ করতে হবে। এবং তোমরা খুব সূক্ষ্মভাবে এই ক্যালকুলেশনটা করতে হবে, কারণ এই ক্যালকুলেশনে কিন্তু বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো ধরনের দশমিক আসলে দশমিকগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু এই ঘরে, দ্যাট মিনস লাস্ট যে ঘরটা আছে, এই ঘরে কিন্তু জিরো মান আসতে হবে। জিরো মান না আসলে কিন্তু তোমার অঙ্কটার মধ্যে প্রবলেম আছে ধরে নিতে হবে। তাহলে একটু ভালো করে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এইখানের মধ্যে যেটা আমরা বের করেছিলাম, যে 1,00,000 টাকার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই যে ঋণ যেটা নিয়েছিলাম সেটা, এবং এই যে পার্সেন্টেজ যেটা সুদ দেওয়ার কথা ছিল সেটা আমরা কয় বছরের মধ্যে পরিশোধ করতে পারবো, 5 বছরের মধ্যে পরিশোধ করতে পারবো, এই ধরনের একটা কথা আমরা বলেছিলাম। এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ঋণ পরিশোধ সূচির মাধ্যমে কিন্তু আমরা সুন্দর করে সেটা প্রকাশ করতে পেরেছি, যে ঋণ পরিশোধ সূচির মাধ্যমে আমরা যে এই যে আমাদের শুরুতেই যে পরিমাণ ঋণ ছিল, এবং প্রতি বছর আমরা কিস্তির পরিমাণ সেম রেখেছি, এবং প্রতি বছর আমরা সুদও ঠিকমতো পরিশোধ করেছি, আবার লাস্টে গিয়ে দেখতে পেলাম আমরা আমাদের আসলটাও পরিপূর্ণভাবে শেষ করতে পেরেছি। দ্যাট মিনস আমাদের আসলের পরিমাণ এখানের মধ্যে শূন্য আসলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমরা কিভাবে ঋণ পরিশোধ সূচিটা প্রকাশ করব। এরপরে আমাদের যে বিবেচ্য বিষয়টা ছিল আজকে, সেটা হচ্ছে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য। বর্তমান মূল্য আমরা যেভাবে সেভাবে বের করতে পারি। আমরা সাধারণত এর আগেও বর্তমান মূল্য নিয়ে বলেছিলাম যে ভবিষ্যতে আমাদের যে আন্তঃনগদ প্রবাহ অথবা বহিনগদ প্রবাহগুলো আছে, সেগুলোর বর্তমান মূল্য নির্ণয় করলেই আমরা সেটাকে অ্যানুইটির বর্তমান মূল্য বলবো। কিন্তু কথা হচ্ছে, এই যে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য বলতে আলটিমেটলি কী বোঝায়? বলা হচ্ছে, এই যে টাইম সিরিজটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, এই টাইম সিরিজের যদি শুরুতে প্রত্যেক আন্তঃনগদ প্রবাহ বলো আর বহিনগদ প্রবাহ বলো, যদি টাইম সিরিজের শুরুতে হয়, যেমন আমি তোমাদেরকে গত ক্লাসেও বলেছিলাম, সেটা হচ্ছে তুমি যখন কোনো ঘরে ভাড়া থাকো, তখন যদি ওই মাসের ভাড়াটা যদি শুরুতে দিয়ে দাও, বা ওই বছরের ভাড়াটা যদি শুরুতে দিয়ে দাও, তাহলে এই যে টাইম, যে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বলো আর বহিঃপ্রবাহ বলো, এই বিষয়টাকে আমরা অগ্রিম বলবো। আর যদি মাসের শেষে অথবা বছরের শেষে যদি আমরা ওই বছরের পেমেন্টটা পরিশোধ করি, তাহলে সেটাকে আমরা কি বলবো? সাধারণ অ্যানুইটি বলবো। এখন কথা হচ্ছে, অগ্রিম অ্যানুইটি কোনটা? অগ্রিম অ্যানুইটি হচ্ছে বছরের শুরুতে অথবা মাসের শুরুতে অথবা টাইম ফ্রেমের শুরুতে যদি প্রদান করি। তাহলে এইখানে যেটা বলা হচ্ছে, একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহ। অবশ্যই আমাদের অ্যানুইটির ক্ষেত্রে কিন্তু সমপরিমাণ নগদ প্রবাহের বিষয়টা থাকতে হবে। তো নগদ প্রবাহটা দুই ধরনের থাকতে পারে বলছিলাম। একটা হচ্ছে আন্তঃপ্রবাহ, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ক্যাশ ইনফ্লো, আর একটা হচ্ছে বহিঃপ্রবাহ, যেটাকে বলা হচ্ছে যে ইংলিশে বলা হচ্ছে ক্যাশ আউটফ্লো। তাহলে এই বহিঃপ্রবাহের যে ধারা,
যা প্রতিটি নির্দিষ্ট সময়ের শুরুতে, একটু ভালো করে খেয়াল করো, এই যে শুরুতে কথাটা বলছে এটা হচ্ছে আমাদের যেই টাইম ফ্রেমটা আছে ওই টাইম ফ্রেমের শুরুতে প্রাপ্তিও হতে পারে, প্রদানও হতে পারে। তাহলে এই যে প্রাপ্তি বা প্রদান ঘটে, এই প্রাপ্তি বা প্রদানগুলোর যদি আমি বর্তমান মূল্য নির্ণয় করতে চাই তাহলে সেটাকে বলা হচ্ছে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য। তো বেসিক্যালি এই ধরনের এই যে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়, এটা কিন্তু আমরা একটা রুলের মাধ্যমে অথবা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করব। ওই সূত্রটা একটু দেখার চেষ্টা করব আমরা। বলা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি, এই যে দেখো এখানে প্রেজেন্ট ভ্যালু, এরপর হচ্ছে এ দিয়ে অ্যানুইটি প্রকাশ করছে আর ডি দিয়ে ডিউ, ডিউ মানে হচ্ছে অগ্রিম। তাহলে এটা কিভাবে বের করব? আমাদের একটা সূত্র আছে, বলা হচ্ছে প্রথম হচ্ছে এ ইন্টু, এরপরে বলা হচ্ছে 1 মাইনাস 1/1 প্লাস I টু দি পাওয়ার n বাই I ইন্টু 1 প্লাস I। এভাবে কিন্তু আমরা বের করতে পারি। দ্যাট মিনস হচ্ছে এই সূত্রটা ব্যবহার করে আমরা সুন্দর করে কিন্তু প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউর মান বের করতে পারি। এখন কথা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমাকে চক্রবৃদ্ধিকরণের কাজগুলো দিয়ে দিতে পারে, এবং চক্রবৃদ্ধিকরণের আমাদের বেশ কিছু মান আছে যেখানের মধ্যে চক্রবৃদ্ধিকরণ বলতে আমরা এম এর মানকে নির্দেশ করছিলাম যে এম এর মান আসতে পারে। তাহলে এম এর মান যখন এই সূত্রগুলোর মধ্যে আসে, আমাদের সূত্রটা হচ্ছে যেখানেই দেখিব আই তার নিচে বসাইব এম, যেখানেই দেখিব আই তার নিচে বসাইব এম, যেখানেই দেখিব এন তার পাশে বসাবো এন। দ্যাট মিনস হচ্ছে এম এর সাথে আই এর সাথে এম এর সম্পর্ক হচ্ছে ভাগ করার মাধ্যমে, এবং এন এর সাথে গুণ করব আমরা, এবং এইখানের মধ্যেও আমরা এমটাকে ভাগ করব। দ্যাট মিনস হচ্ছে এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এখানে চক্রবৃদ্ধির যে সমাধান এবং চক্রবৃদ্ধির প্রয়োগের মাধ্যমে আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউর কাজটা করতে পারবো। তাহলে চলো আমরা এই সূত্রটা ব্যবহার করে কিভাবে আমরা ম্যাথ সলিউশন করব বা আমাদের যে অঙ্কের সমাধানগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। বলা হচ্ছে আশরাফ বিবিএ পড়তে আগামী 4 বছর, তাহলে একটু দেখো, বলা হচ্ছে 4 বছর, দ্যাট মিনস হচ্ছে এখানে এন এর মান দেওয়া আছে। প্রত্যেক বছরের শুরুতে, তাহলে প্রতি বছরের শুরুতে মানে হচ্ছে এখানের মধ্যে যে শুরুতে আছে এটা দিয়ে কিন্তু কি বোঝাচ্ছে? এটা দিয়ে কিন্তু অগ্রিম অ্যানুইটি প্রকাশ করছে। আর প্রত্যেক বছরের শুরুতে পড়াশোনার খরচ বাবদ 1 লক্ষ টাকা দরকার। তাহলে এই 1 লক্ষ টাকা কিন্তু এককালীন না, এই 1 লক্ষ টাকা কিন্তু প্রতি বছরে দরকার। ওই জন্য এই 1 লক্ষ টাকাকে এখানের মধ্যে এই বলা হচ্ছে বা কিস্তির পরিমাণ বলা হচ্ছে লাগবে। ব্যাংকে আজ কত টাকা রাখলে ব্যাংক উক্ত অর্থ সরবরাহ করবে? যদি ব্যাংক সুদের হার 10.50%, দ্যাট মিনস হচ্ছে এটাকে এখানে আয় বলা হচ্ছে। যদি ব্যাংক আমাদেরকে 10.50% যদি সুদ প্রদান করে, তাহলে আলটিমেটলি এখান থেকে কি বুঝতে পারছি যে জনাব আশরাফ আজকে কিছু টাকা ব্যাংকে জমা রাখবে। এই টাকাটা কিন্তু আমাদেরকে দেয়া নেই। আজকে কত টাকা জমা রাখলে বলা হচ্ছে ব্যাংক ওই টাকার উপর 10.50% সুদ প্রদান করবে, এবং জনাব আশরাফ যেটা করতে পারবে সেটা হচ্ছে তার বিবিএর টোটাল 4 বছরের সেমিস্টার, এবং এই টোটাল 4টা সেমিস্টারে প্রতি বছর তার 1 লক্ষ টাকা করে লাগবে, এবং সে এই যে সেমিস্টার ফি 1 লক্ষ টাকা, এই সেমিস্টার ফিটা সে ব্যাংক থেকে 1 লক্ষ টাকা করে উইথড্র করে সে জমাদান করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে আজকে তাকে কত টাকা জমা দিলে সে তার বিবিএর খরচটা চালাতে পারবে, এই বিষয়টা আমাদেরকে বের করতে হবে। চলো আমরা একটু দেখি আমরা কিভাবে বের করব। তাহলে আমাদেরকে কি কি দেয়া আছে আমরা একটু দেখি। আমাদেরকে দেয়া আছে, আমাদেরকে এর মান দেয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে আমাদেরকে এন এর মান দেয়া আছে 4 বছর। আমাদেরকে আয়ের মান দেয়া আছে 10.50% বা 0.1050, এই মানটা আমাদেরকে কিন্তু দেয়া আছে। আচ্ছা, এবার চলো আমরা এই ম্যাথের সলিউশনটা কীভাবে করব। বলা হচ্ছে আমরা জানি যেহেতু এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, তাহলে প্রেজেন্ট ভ্যালু, এরপর হচ্ছে অ্যানুইটির কাজ, এরপর হচ্ছে যেহেতু শুরুতে বলছে সো এটা কিন্তু অর্ডিনারি সূত্র, সরি এটা হচ্ছে ডিউর সূত্র, এটা হচ্ছে ডিউর সূত্র। তাহলে চলো এ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আই টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আই ইন্টু 1 প্লাস আই। তাহলে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু এখানের মধ্যে বের করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু উইথড্র রাখলাম, এরপরে হচ্ছে আমাদেরকে এর মান দেওয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষর মানটা বসালাম, এরপরে ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আয়ের মান দেওয়া আছে আমাদেরকে 10.05, তাহলে হচ্ছে 0.1050
টু দি পাওয়ার n এর মান দেওয়া আছে 4 বছর, তাহলে আমরা 4 বসালাম, নিচে হচ্ছে 0.1050 ইন্টু 1 প্লাস 0.1050। এবার আমরা ক্যালকুলেশন করার মাধ্যমে কিন্তু বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা 1 লক্ষ লিখে দিচ্ছি এই জায়গায়, ইন্টু এই জিনিসটার মানটা একটু বের করি আমরা, 1 প্লাস 0.1050 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু, তারপর হচ্ছে 1 ভাগ অ্যান্সার ইকুয়ালস টু 1 মাইনাস অ্যান্সার ইকুয়ালস টু ভাগ 0.1050। আমার যে মানটা আসছে এই টোটালটার মান আসছে 3.155858337 ইন্টু এই মানটা আমরা গুণ দিয়ে আমরা লিখে দিতে পারি 1.1050, দুইটা যদি যোগ করে দিই আমাদের এই মানটা আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি, গুণ 1.1050 ইকুয়ালস টু আমাদের যে মানটা আসছে 1 লক্ষটা আমরা রেখে দিচ্ছি বারবার, গুণ আমাদের মানটা আসছে 3.46512346 এবার 1 লক্ষ দিয়ে আমরা গুণ করি, গুণ 1 লক্ষ ইকুয়ালস টু আমাদের যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 3,46,512.3462। দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে 3,46,512.35 টাকা আজকে প্রদান করতে হবে। ইন ফিউচারে আমরা এই যে 4 বছর ধরে আমরা 1 লক্ষ টাকা করে আমাদের বিবিএর সেমিস্টার ফি প্রদান করতে হবে, তার জন্য আমাকে কিন্তু আজকে এই পরিমাণ টাকাটা ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে আজকে আশরাফ সাহেব যদি আজকে এই পরিমাণ টাকাটা ব্যাংকে জমা রাখে, আশরাফ সাহেব যেটা করতে পারবে সেটা হচ্ছে আগামী 4 বছর তার বিবিএর যে সেমিস্টার ফিটা, এই সেমিস্টার ফিটা সে কিন্তু প্রদান করতে পারবে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউর মাধ্যমে আমরা কিভাবে আমরা এখানের মধ্যে আমাদেরকে কিস্তির পরিমাণ দেওয়া ছিল এবং আমরা কিভাবে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউর কাজটা করলাম, সেটা একটা ম্যাথের সমাধান আমরা একটু দেখলাম। এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আরেকটা ম্যাথের মাধ্যমে আমাদেরকে কিভাবে চক্রবৃদ্ধিকরণ যদি এখানের মধ্যে ম্যাথের ক্ষেত্রে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব সেটা একটু দেখার চেষ্টা করব। একটু দেখো, বলা হচ্ছে জনাব সালাম জনতা ব্যাংক থেকে মাসিক চক্রবৃদ্ধিতে, দ্যাট মিনস হচ্ছে এখানের মধ্যে একটা এম এর মান দেওয়া আছে, তাহলে এম এর মানটা হচ্ছে এখানে 12, চক্রবৃদ্ধি হারে 12% সুদ, দ্যাট মিনস হচ্ছে এখানে আই এর মান দেওয়া আছে 12%। এরপরে হচ্ছে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন, 5 লক্ষ টাকা যেহেতু আজকে ঋণ গ্রহণ করছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর মান, 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। বলা হচ্ছে আগামী 5 বছরে, 5 বছর, দেখো এখানে 5 বছরটা হচ্ছে এন এর মান, তাহলে 5 বছর প্রত্যেক বছরের শুরুতে, যেহেতু শুরুতে কথাটা বলছে তাহলে এটা হচ্ছে কিন্তু ডিউ সূত্র, দ্যাট মিনস হচ্ছে অগ্রিমের সূত্র। শুরুতে ঋণের কিস্তি পরিশোধ করবেন, কিস্তির পরিমাণটা কত বের করতে বলছে, দ্যাট মিনস হচ্ছে আমাকে এর মানটা বের করতে হবে। চলো আমরা, দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে। প্রেজেন্ট ভ্যালু কত দেওয়া আছে? 5 লক্ষ টাকা। আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু 5 লক্ষ টাকা দেওয়া আছে। এরপর আমাকে আয় দেওয়া আছে কত? আয় দেওয়া আছে 12%। 12% মানে হচ্ছে 0.12। এরপর আমাকে এন দেওয়া আছে, এন দেওয়া আছে কত? 5 বছর। এরপর আমাকে এম এর মান দেওয়া আছে, মাসিক যেহেতু বলছে, সো এম এর মান হচ্ছে এখানে 12। আচ্ছা, তাহলে এখন আমি যেটা বের করব সেটা হচ্ছে আমি কিভাবে এই অঙ্কটা মাধ্যমে আমি কিস্তির পরিমাণ বের করব সেটা দেখতে হবে। তাহলে চলো আমরা জানি আমাদের সূত্রটা আমরা একটু লিখি আগে। আমরা জানি আমাকে যেহেতু প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, সো প্রেজেন্ট ভ্যালু লিখলাম, এটা যেহেতু কিস্তির কাজ তাহলে অ্যানুইটির কাজ। এরপরে হচ্ছে আমাকে যেহেতু শুরুতে বলছে, সো এটা হচ্ছে ডিও, দ্যাট মিনস হচ্ছে ডি ইকুয়ালস টু। এবার চলো আমরা এম এর মান থাকলে ডিউর যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করি। চলো আমরা একটু দেখে আসি আমাদের সূত্রটা কি ছিল। এই যে দেখো আমাদের সূত্রটা এই ধরনের ছিল, এই সূত্রটাই আমরা ওখানে ব্যবহার করব। চলো আমরা একটু দেখি। বলা হচ্ছে এ ইন্টু, এরপর হচ্ছে 1 মাইনাস 1/1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন এম ডিভাইডেড বাই আই বাই এম ইন্টু 1 প্লাস আই বাই
এম। দ্যাট মিনস আমরা এই সূত্রটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা বের করতে হবে। তাহলে আমরা মানগুলো বসাই। প্রথমে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির মান দেওয়া আছে আমাদেরকে 5 লক্ষ টাকা। সো 5 লক্ষ ইকুয়ালস টু, এর মান কিন্তু আমাদেরকে দেওয়া নেই, এর মানটা আমাদেরকে বের করতে হবে। এরপর আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 মাইনাস 1/1 প্লাস আমাদেরকে আই এর মান দেওয়া আছে এখানে 12%, দ্যাট মিনস 0.12। এরপরে এম এর মান দেওয়া আছে 12, দ্যাট মিনস হচ্ছে 12। এরপরে টু দি পাওয়ার, এরপরে নিচে দেওয়া আছে কত এখানের মধ্যে, এন এর মান দেওয়া আছে আমাদেরকে 5 বছর, আর এম এর মান দেওয়া আছে 12, আর নিচে দেওয়া আছে 0.12 ডিভাইডেড বাই 12, তারপর হচ্ছে গুণ 1 প্লাস 0.12 ডিভাইডেড বাই 12 ব্রেকেট ক্লোজ। চলো তাহলে আমরা অ্যাট ফার্স্ট যে কাজটা করব, আমরা একটু সরাসরি করার চেষ্টা করব। আমরা টোটাল এই কাজটা আগে শেষ করে ফেলি। আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 1 প্লাস 0.12 ডিভাইডেড বাই 12 টু দি পাওয়ার 5 12 60, তাহলে আমরা 60 লিখে ফেললাম। সো আমরা এই কাজটা করলাম। ওকে, এই কাজটা করার পর আমরা 1কে ওই অংশটা দিয়ে ভাগ করতে হবে, এরপরে 1 থেকে ওই অংশটা বিয়োগ করতে হবে, এরপরে ডিভাইডেড বাই 0.12 বাই 12 ব্রেকেট ক্লোজ ইকুয়ালস টু, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই টোটাল অংশটার কাজ শেষ। এবার আমরা বাকি অংশটার কাজ করি, গুণ ব্রেকেট 1 প্লাস 0.12 ডিভাইডেড বাই 12 ব্রেকেট ক্লোজ ইকুয়ালস টু। সো আমাদের মানটা বের হয়ে গিয়েছে এখানের মধ্যে। আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এ ইন্টু, যদি আমি 5 লক্ষকে এই অংশটা দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5 লক্ষ উপরে উঠে যাবে, আর এদিকে আসছে 45.40458879। এবার তাহলে আমি ভাগ করে দেই, তাহলে আমার এর মানটা বের হয়ে যাবে। তাহলে হচ্ছে 5 লক্ষ ডিভাইডেড বাই আনসার ইকুয়ালস টু, দ্যাট মিনস হচ্ছে আমার যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 11,012.10 টাকা। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাকে কি বলেছিল যে বার্ষিক চক্রবৃদ্ধিতে আমাকে যদি 12% সুদ প্রদান করে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন, তাহলে আমাদেরকে 5 বছরের প্রত্যেক বছরের শুরুতে ঋণের কিস্তি পরিশোধ করবে, কিস্তির পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কিস্তির পরিমাণ আসছে এখানের মধ্যে 11,012.1 টাকা। দ্যাট মিনস হচ্ছে 11,012.1 টাকা প্রদানের মাধ্যমে বছরের শুরুতে করে, তাহলে আমি কিন্তু এখানের মধ্যে টোটাল যে আমার 5 লক্ষ টাকাটা আছে এই 5 লক্ষ টাকাটা সুন্দর করে আমি কিন্তু এখানের মধ্যে 5 বছরে পরিশোধ করতে পারবো। সো প্রিয় শিক্ষার্থী, আশা করছি এটাও তোমরা বুঝতে পেরেছো ম্যাথটা। তাহলে আমরা আজকের ক্লাসে যেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে আমাদের অ্যানুইটির মূল্য, এবং অ্যানুইটির মূল্যের ক্ষেত্রে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বর্তমান মূল্য নির্ণয় করতে পারি, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি, এবং আমরা প্রত্যেকের ক্ষেত্রে আমাদেরকে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে বলতে পারে, আমাকে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য, এবং আমাকে একইভাবে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য এবং আমাদেরকে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলতে পারে। এরপরে আমরা একটা ম্যাথের মাধ্যমে আমরা কিভাবে ঋণ সূচি প্রকাশ করব এবং ঋণ সূচির মাধ্যমে কিভাবে আমার লাস্ট পর্যন্ত আমি ঋণটা পরিশোধ করতে পারি সেটা কিন্তু আমরা ঋণ সূচির মাধ্যমে প্রকাশ করলাম। এরপরে আমরা দেখার চেষ্টা করলাম অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য, এবং অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা এই ধরনের একটা সূত্র ব্যবহার করে থাকি যদি আমাদেরকে চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে যদি অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে বলে। এবং আমরা এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে দেখলাম যে কিভাবে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্যের মাধ্যমে আমরা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি বের করতে পারি, এবং এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে চক্রবৃদ্ধিকরণ দিলে আমরা এর পরিমাণ বের করতে পারি। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, এবং এই ম্যাথগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, কারণ হচ্ছে যে ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো তুমি জানতে পারবা। এই ম্যাথগুলোর মতো করে তোমাদের ফিনান্স বুকে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমরা অবশ্যই অনুশীলন করবা, এবং পরবর্তীতে যাতে আমরা আরও ভালো করতে পারি সেই জন্য তোমরা অবশ্যই ক্লাসটা বারবার দেখবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।